দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাউম। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন উপলক্ষে লালমাটিয়ার ২/৬ ব্লকের দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ২৫ জন শিল্পীর ২৫টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ২৫শে বৈশাখ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টায় এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শম্ভু আচার্যের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মনে মোয়াসিফের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত ৮টা ২০ মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। চলো আমার সাথে। কোথায় যাবো? মায়া চেয়ারম্যানের বাড়িতে। আমি দেখতে চাই যে মায়া চেয়ারম্যানের কত বড় সাহস হয়ে গেছে, তোমার কি করতে পারে। চলো। না মাসুদ ভাই, আমি যাবো না। আমি কোনো ঝামেলা জড়াইতে চাই না। আমারে মাফ করেন। পারলে আমরা একটু বাড়িতে দিয়ে আসি। চলো আমার সাথে। একা আমরাও যাবো। আমরাও তোর সাথে যাবো। কি চেয়ারম্যান মনে করছিস আজকে? চল। এখন কি আদমানের মায়ের উপর থেকে সব সকালা দুইটা গেছে না? শেষ? স্যাটিসফাইড? এখন কি কলমলার মায়ের ধরছস নাকি দুজন এক লগে তুই প্রেম প্রীতির বাহানা দেখাইতাছস? চেয়ারম্যান আপনি কথাটা কিন্তু ঠিক করছেন না, ভুল করছেন। একদম নলিটা না সিরা ফেলামু দোকানদারের বাচ্চা। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্শাল প্রেজেন্স হাঁ শো সিজন 7। আমাদের ক্লাসের টিচার দুইটা ছাত্রকে বলতেছে, তোমরা দুই ভাই, তবু তোমরা পরীক্ষার খাতায় নিজের বাবার নাম আলাদা আলাদা লেখো কেন? তখন বড় ভাই বলতেছে, আমরা যদি বাবার নাম এক লিখি তবু আপনি কইবেন নে, দেখে দেখে লেখছি। ইন্টারভিউ জিনিসটা হচ্ছে রিয়েলিটি শোর মতো। নিবে একজনকে, কিন্তু পারফর্ম সবাইকে করতে হয়। আমি আমার প্রথম ব্রেকআপের পর আমার গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা তুমি তো চাইলে আমার নামে একটা মামলা দিতে পারতা। হ্যাঁ, কেন কেন কেন? তারিখে তারিখে অন্তত দেখাতে হইতো। ফেরেন এক আন্টিরে ধরলাম, একদম মেশিন ঢাকাই দিলাম। আন্টি কয়, বাবা আমার কাছ থেকে নিও না, আমার ছেলে তোমাদের কোম্পানিতে ইন্টার্ন করতেছে। রাত ১১টা ৩০ মিনিটে সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছায়া কর্মকার। শুভ দুপুর দিদি। শুভ দুপুর। আজ রবি ঠাকুর ১৬৪তম জন্মবার্ষিকী এবং এই জন্ম জয়ন্তীতে আপনাকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমার পক্ষ থেকেও তোমাকে এবং অবশ্যই এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। একটি বিষয় শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আজ এতগুলো বছর পরে এসেও একই রকমভাবে সমসাময়িক, একই রকমভাবেই প্রাসঙ্গিক, সেটা আসলে কিভাবে সম্ভব? এটা কবিগুরুর পক্ষেই মনে হয় যায় যে আসলে উনি ওনার লেখা, ওনার গান, ওনার সমস্ত শিল্পকর্ম যতটুকু আসলে প্রত্যেকটা জায়গায় উনি ওনার ছাপ রেখে গেছেন। কি গানে, কি উপন্যাস, ছোট গল্প, বিজ্ঞান, প্রযুক্তি, সব জায়গাতে উনি ওনার এত বেশি ছাপ রেখে গেছেন যে কারণে আর আমাদের একেবারে নববর্ষ থেকে শুরু করে বছরের একেবারে শেষ মাস যেটা বসন্ত, সারা বছর তার গান আমাদেরকে এত বেশি উজ্জীবিত করে যে কারণে মনে হয় ভুলে যাওয়া, মানে ইচ্ছে করলেই ভুলে যাওয়া সম্ভব নয় না। মানে বাংলা সংস্কৃতির এবং আমাদের বাঙালি মনের প্রতিটি কোণায় বা অনুভবের সাথে এমনভাবে তিনি জড়িত আছেন যে তাকে চাইলেও ভুলে থাকা সম্ভব নয়। না, সত্যি। শুধুমাত্র তো সংস্কৃতি গান বাজনার মধ্যেই নয়, এই যে শাড়ি পরেছি আমরা, এই শাড়ি পরা, এই যে সাজ, এগুলো তো ওই বাড়ি থেকে, এগুলো তো সেই জোড়াসাঁকো বাড়ি থেকে আমরা পেয়েছি। তো আমরা আসলে বাংলা সংস্কৃতি
বাংলা সংস্কৃতি যতকাল থাকবে আমাদের কবিদের ভোলা কোনোভাবেই সম্ভব না, এবং অপ্রাসঙ্গিক তো ওই প্রসঙ্গ তো আসবেই না একেবারেই। রবীন্দ্রনাথ ঠাকুর একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে কতখানি বা কিভাবে আসলে প্রভাবিত করেছে, বা অনুপ্রেরণার জায়গাটা আপনার মধ্যে কাজ করেছে কিভাবে? এটা তো অনেক বড় একটা বিষয় আসলে। অনেক ছোটবেলা থেকেই তো রবি ঠাকুরের গান করি, তখন তো আর ওনার লেখা ওভাবে পড়া শুরু হয়নি, একেবারেই ছোট থেকেই তো ওনার গান দিয়েই শুরু হয়েছে। তো গানের মধ্য দিয়ে ওনাকে বেশি করে মনে হয় পাওয়া, ওনার মানে কি বলবো, খুঁজে পেতে চাওয়ার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার কাছে সবচেয়ে বেশি ধরা দিয়েছে গানে। তারপর একটা সময় পরে যখন পাঠ্যপুস্তকে পেলাম ওনাকে, তখন আরো অনেকখানি জুড়ে শুরু হলো যে আরে হৈমন্তী পড়েছি যখন, তো এগুলো যখন একটু একটু করে বড় হচ্ছি তখন একটু একটু করে আরো বেশি বোধের জায়গাটা আরো বেশি বড় হচ্ছে, এবং রবীন্দ্রনাথকে তত বেশি জানা হচ্ছে, এবং মনে হচ্ছে আমার একেবারে বাড়ির, আমার ঘরের মানুষ, একেবারে কাছের মানুষ। এটি গান শুনি দিদি। যেহেতু 25শে বৈশাখ নিয়ে আমাদের আজকের বসা, ওনার জন্মদিনের একটা গান, এই গানটা সবসময় 25শে বৈশাখে গাওয়া হয় এবং উনি সেভাবেই গানটা দিয়ে গেছেন। হে নূতন দেখা দে কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমি একটুখানি শোনাই। হে নূতন দেখা দে কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দে কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দে কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। কি সুন্দর দিদি, আর আপনার কণ্ঠে আপনার গায়কিতে সেটা তো একেবারে অনেক অসাধারণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 25শে বৈশাখ আসলে বাংলাদেশে কিভাবে পালিত হয়ে থাকে বিভিন্ন জায়গাতে? আমরা তো জন্মের পর থেকেই দেখছি আমাদের একেবারে গ্রাম থেকে শুরু করে স্কুল কলেজ সবখানেই কবিগুরুর জন্মদিন, এবং সবসময় আমরা কিন্তু তাই করেছি ছোটবেলা থেকে। একেবারে আমাদের স্কুল থেকেই শুরু হয়েছে, স্কুল কলেজ যখন ছিলাম তখন কলেজ ইউনিভার্সিটিতে পেয়েছি, এবং ছোট ছোট আমি যদি বলি যে পাড়ায় পাড়ায়ও কিন্তু রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়, এবং বিশেষ পরিসরে সরকারিভাবে সব জায়গাতেই
সারা জীবনই তাই দেখে এসেছি সবসময়। সেই এই যে আপনি ছোটবেলার কথাগুলো বলছেন, সেই সময়ে জন্মজয়ন্তী মানে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন এবং এখন এসে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালনে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় কি? একটু তো আছে, ছোটবেলার তো অন্যরকম একটা চার্ম ছিল আমাদের। এখন ব্যস্ততা বেড়েছে, তারপরে গান বাজনার পরিসরও তো একটু বলবো যে আগের থেকে ছোটবেলায় যত বড় পরিসরে আমরা পেয়েছি এখন একটু একটু করে তো কমে যাচ্ছে, কমে গেছে। তারপরে আমাদেরও ব্যস্ততা অনেক বেড়েছে। ছোটবেলায় যেভাবে ঘর সাজাতাম, স্কুল সাজাতাম, এখন তো আর ওইভাবে আসলে পারি না আমরা। মনের ভেতরে আছে, মনের ভেতরে এখনো সেই ছোটবেলার বিষয়গুলোই কাজ করে। আজকে সকাল থেকেই ভালো লাগছে, এখানে আসবো ভেবেই ভালো লাগছিল যে কিছু একটা বলা যাবে। জি, আজকের দিনটি আসলে কিভাবে আপনি পালন করবেন, বা একটা থাকে না যে একটা উৎসব, তো সেই উৎসবকে পালন করবার জন্য নিজের কিছু প্রস্তুতি থাকে, সেটা কি রকম? আমার ঘরে একটুখানি তো আমরা সাজাই, একটু ফুলের মালা দিই, একটু সুন্দর করে, একটু সকালে একটু সামান্য রেয়াজ করি, আমি স্কুলে বেরিয়ে গেছি। তো রাতে নিশ্চয়ই গাইবো, গান করব, আমার দর্শকদের জন্য একটু কিছু হয়তো গাইবো, এই তো। রবীন্দ্রনাথের তো আসলে নানানমুখী দিক আছে এবং এক একটি দিক এক একজন মানুষকে এক এক রকম ভাবে মুগ্ধ করে। তো আপনার মধ্যে আসলে কি কাজ করে যে রবীন্দ্রনাথের যে দার্শনিক চিন্তা চেতনা? আমি শুরুতে বলেছিলাম যে আমার সবচাইতে বেশি আকৃষ্ট করে ওনার গান, যে কারণে আমি আজকে রবীন্দ্রনাথের গান গাইতে পারছি। গানগুলো তো আসলে অনেক ধরনের বা অনেক পর্যায়ের গান আছে, অনেক। কোনো বিশেষ পর্যায়ের গান কি বিশেষ ভালো লাগার? না, সব পর্যায়ের গানই কিন্তু ভালো লাগার মধ্যেই আছে, কারণ আমি বলতেই পারবো না যে এই পর্বের গান আমার ভালো লাগে না। কি পূজা, কি প্রেম, কি স্বদেশ, কি প্রার্থনা, কি বলে প্রকৃতি, সব জায়গাতেই আমাদের এত পছন্দের গান, এত সুন্দর সুন্দর গান। গান তো আছেই, ওনার কবিতা, ওনার ছোট গল্প, বিশেষ করে ছোট গল্পগুলো আমাকে এখনো, আমি ছোট গল্পগুলো পড়ি, এখনো পড়ি। আর ওনার কিছু আর্ট, চিত্রকলা, যেগুলো এখনো মন কেড়ে নেয়। অনেক গান লিখতে গিয়ে উনি কোথায় কোথায় ওনার মানে শিল্পকর্ম দেখিয়েছেন, অবাক লাগে যে গান লিখছেন বা কিছু একটা লিখছেন, হয়তো একটু কাটাকুটি হয়েছে, ওই কাটাকুটিগুলোকে উনি এত সুন্দর করে একটা প্রকৃতির একটা মানে প্রতিকৃতি, চিত্র তুলে ধরেছেন। এটা খুব অবাক লাগে। হয়তো কোনো সময় কোনো মানুষের মুখায়ব, কোনো সময় হয়তো মানুষের বা কোনো একটা একেবারে এক এক রকমের, কোনো জায়গায় হয়তো নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর যে কাটাকুটি দিয়েও যে একটা শিল্পকর্ম করা যায়। ওনার সারাটা জীবনই আসলে ওনার সমস্ত কর্ম, সবটুকুই ওনার ছিল শিল্পকর্ম, আমি বলবো। মানে শিল্পের এমন কোনো শাখা নেই আসলে ওনার। হ্যাঁ হ্যাঁ, একদম। আরো একটি গান শুনে দিদি, তারপর আমরা বাকি গল্পে যাব। আচ্ছা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এটা আমার ভীষণ প্রিয় গান, এবং আমি না, আমার মনে হয় যে সবারই খুব প্রিয় একটা গান।
কোনো একটি গান কি এমন হয়েছে দিদি যে প্রথমবার যখন গানটি গেয়েছেন এবং এমনও তো হতে পারে যে 10ম বার 20তম বার বা 100তম বারের সময় যখন গানটি গেয়েছেন তখন সেটার উপলব্ধি বা পরিণত চিন্তা সেটাকে গভীরভাবে আরো উপলব্ধি করার এই বিষয়টা হয়েছে? অনেক গান ছোটবেলায় তো না বুঝেই গাইতাম। এখন যেমন গানের কথা সবটা যে বুঝতে পারি তা না, কারণ সবটা বুঝতে পারার কথা নয়। এই যে বুঝতে পারবার যে চেষ্টা সেটাই মনে হয় একটা আনন্দ দেয়। অবশ্যই। এখন যেমন আমি এই গানটার কথাই যদি বলি, বিচিত্র পর্বের, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, তবে আমারও মানব জন্ম কেন বঞ্চিত করা। তো এই গানটা তো অনেক আগে থেকেই গেয়েছি, তখন মনে হয় যে গানের ভেতরে এতটা যেতে পারি নাই। এখন গাইতে গেলে যেটা উপলব্ধি করি, এরকম আছে অসংখ্য গান আছে যেটা অসংখ্যবার গাওয়ার পরেও এক একদিন মনে হয় আজকে নতুন করে আবার আবিষ্কার করলাম গানটা, একটা ডাইমেনশনে দেখতে পেলাম এই গানটিকে। মানে গান হয় কি শুধুমাত্র বসলাম গাইলাম এরকম না, আমাদের সমস্ত কিছুর উপরে, আমার ওদিন মনের কি অবস্থা, আমার সাথে কে কে ছিল সারা দিন, কার কোন কথায় আমি প্রভাবিত হয়েছি, আমার সাজ ঠিক আছে কিনা, আমি বসেছি আমার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা, অনেক কিছুর উপরে আমাদের গান ডিপেন্ড করে। সেটাই আসলে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে বা রবীন্দ্রনাথের গান শুনতে গেলে তো আসলে আসর শেষ হবে না, কিন্তু আমাদের অনুষ্ঠান তো আসলে সময় প্রয়োজনে শেষ করতে হবে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে, আজকের এই বিশেষ আজ দুপুরে এসে সময় দেবার জন্য। ভালো থাকবেন। সর্বশেষ আরো দুটো লাইন যদি আপনার কণ্ঠে শুনতাম। নিশ্চয়ই, আমি এই গানটি একটু শোনাই, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা। শুধু মুখটা শুনবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, তবে আমারও মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা। ভীষণ সুন্দর দিদি, আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ। আমিও খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দিনগুলোতে, বিশেষ করে এই যে আসছি একটুখানি বলতে পেরেছি, একটু গাইতে পেরেছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনি এই যে বেলি ফুল পড়েছেন, বেলি ফুলের সুবাসের মতন যেন রবীন্দ্রনাথ ছড়িয়ে থাকুক আমাদের অস্তিত্বের সাথে, সেটাই প্রত্যাশা। অনেক শুভকামনা। অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।